অনেক পুরনো কথা। সমুদ্রের তীরে একটি ছোট্ট বাড়িতে একজন বিধবা মহিলা বাস করতেন। তার সঙ্গে ছিল তার একটি ছোট্ট শিশু। তিনি প্রতিদিন সমুদ্রের তীরে যেতেন এবং মাছ ধরার লোকদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে নিয়ে আসতেন। এভাবেই তার এবং তার শিশুর জীবনযাপন চলছিল। একদিন তিনি সমুদ্রের তীরে মাছ কুড়াচ্ছিলেন। এমন সময় কিছুটা দূরে একটি জাহাজ এসে থামল এবং তা থেকে কয়েকজন লোক নৌকায় করে তীরে এলো। তাদের হাতে দূরবীন ছিল এবং তারা লম্বা লম্বা পা ফেলে মহিলার দিকে এগিয়ে আসছিল। গরিব মহিলা মাছগুলো সেখানেই ফেলে রেখে তার শিশুকে বুকে জড়িয়ে ভয়ার্ত চোখে আগতদের দিকে তাকাতে লাগল। একজন মোটাবুদো লোক, যাকে মুখচ্ছবি দেখে কাপ্তান বলে মনে হচ্ছিল, দূরবীন দিয়ে এদিক ওদিক দেখে বলল, আমরা কত বড় ভুল করেছি। কুয়াশা আর ধোঁয়াশার কারণে ভুল জায়গায় নেমে পড়েছি। এটা সেই দ্বীপ নয়। যাই হোক, চলো ওই মহিলার কাছে জিজ্ঞাসা করি। তিনি মহিলার কাছে এসে নরম সুরে বললেন, বোন, তুমি কি এখানেই কোথাও থাকো? হ্যাঁ, আমি এখানেই থাকি। মহিলা ইতস্তত করে বললেন, আমি কাছেই একটি ছোট্ট বাড়িতে থাকি। এই বলে তিনি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। কাপ্তান তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো শহর আছে কি? আমাদের কিছু কেনার আছে। এখানে কাছাকাছি কোনো শহর নেই। মহিলা তাদের জবাব দিলেন। তারা ফিরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। এমন সময় কাপ্তানের নজর মহিলার কোলে লুকিয়ে থাকা শিশুটির উপর পড়ল। তিনি শিশুটিকে মনোযোগ দিয়ে দেখে বললেন, আহা, কি সুন্দর শিশু! এ বড় হয়ে খুব সাহসী আর বুদ্ধিমান নাবিক হবে। এ মহিলা, এ কি তোমার শিশু? এর বাবা কোথায়? মহিলার চোখ দিয়ে স্রোতের মতো অশ্রু ঝরতে লাগল। তিনি হেঁচকি তুলে বললেন, এর বাবা এ জন্মানোর আগেই মারা গেছে। এই বলে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। বুড়ো কাপ্তান এমনভাবে মাথা নাড়লেন যেন এতে তার ওপর গভীর প্রভাব পড়েছে। তিনি শিশুটিকে আবার মনোযোগ দিয়ে দেখে বলতে লাগলেন, গরিব মহিলা, আমার ভয় হচ্ছে যদি এই শিশু তোমার কাছে থাকে তবে এ যা হওয়ার কথা তা হতে পারবে না। তাই যদি তুমি তোমার শিশুর প্রতি সত্যিকারের ভালোবাসো এবং চাও যে এ বড় হয়ে পৃথিবীতে নিজের নাম করুক, তবে এটিকে আমার কাছে দিয়ে দাও। আমি এটিকে আমার নিজের সন্তানের মতো লালন করব। এর বিনিময়ে তুমি যতটা চাও আমার কাছ থেকে সম্পদ নিতে পারো। মা তার শিশুটিকে ভালোবাসার দৃষ্টিতে দেখলেন এবং তাকে বুকে জড়িয়ে বললেন, না না, আমি আমার শিশুকে কোনো মূল্যেই দিতে পারবো না। এই পৃথিবীতে এটিই আমার একমাত্র ভরসা। আমি মরতে রাজি আছি, কিন্তু এটির থেকে বিচ্ছিন্ন হতে রাজি নই। এটা তোমার ভুল। কাপ্তান বললেন, একটু ভেবে দেখো, যদি এটি তোমার কাছে থাকে তবে বড় হয়ে বড়জোর একজন মাছ ধরার লোক হবে। আর যদি আমার কাছে থাকে তবে আমি এটিকে এমন মানুষ বানাবো যাকে দেখে তুমিও গর্ব করতে পারবে। মহিলার কণ্ঠ পাথরের মতো হয়ে গেল। একদিকে শিশুর প্রতি মমতা, অন্যদিকে তার স্বাচ্ছন্দ্য আরাম। তার মুখচ্ছবি থেকে মনে হচ্ছিল তিনি খুব দয়ালু ও ঈশ্বর ভয়শীল মানুষ। তিনি কাঁপা হাতে শিশুটিকে কাপ্তানের কোলে দিয়ে দিলেন এবং কাপ্তান মহিলার হাতে নোটের একটি গোছা ধরিয়ে দিলেন। কাপ্তান বললেন, এই নাও, এটা তোমার 10 বছরের খরচ। আমি 10 বছর পর এই শিশুকে তোমার কাছে ফিরিয়ে আনব। তুমি কোনো রকম চিন্তা করো না। এই বলে তিনি যত দ্রুত এসেছিলেন তত দ্রুত ফিরে গেলেন। মা অনেকক্ষণ ধরে তীরে দাঁড়িয়ে আকুল দৃষ্টিতে চলে যাওয়া জাহাজের দিকে তাকিয়ে রইলেন এবং যখন তা দৃষ্টির আড়ালে চলে গেল তখন আস্তে আস্তে বাড়ি ফিরে এলেন। এই ঘটনার পর 18-20 বছর কেটে গেল এবং সেই ছোট্ট শিশু একটি ছেলে এবং ছেলে থেকে একজন যুবক হয়ে উঠল। বুড়ো কাপ্তান তার নাম রাখলেন রশিদ। রশিদ এই 18 বছর জাহাজেই কাটিয়েছে। তাকে খুব কমই স্থলভাগে নামতে হতো। সে জাহাজেই তার জ্ঞান ফিরল। কিছুটা তার নিজের আগ্রহ আর কিছুটা বুড়ো কাপ্তানের শিক্ষার কারণে সে অল্প বয়সেই নাবিকের সমস্ত কৌশল আয়ত্ত করে ফেলল এবং সে সমুদ্রযাত্রার সব নিয়মকানুন মাথায় গেঁথে নিল। বুড়ো কাপ্তান তার সাহসিকতা ও বুদ্ধিমত্তা দেখে মনে মনে হাসতেন। এখন তিনি নিজে কোনো কোণে বসে তামাক খেতেন আর যুবক রশিদ জাহাজের তত্ত্বাবধান করত। কখনো কখনো রশিদের মায়ের কথা মনে পড়ত। সে কাপ্তানকে জিজ্ঞাসা করত, আব্বা, আমার কি কোনো মা ছিল না? এটা জিজ্ঞাসা করো না বাবা, কাপ্তান বলতেন। তোমার মা ছিলেন এবং তিনি খুব ভালো, খুব বুদ্ধিমতী এবং শরীফ মহিলা ছিলেন। তারপর এত আস্তে যেন রশিদ শুনতে না পায় বর্বর করে বলতেন, ঈশ্বর জানেন বিচারি কি অবস্থায় আছে। 4 বছর ধরে চেষ্টা করছি যেন গিয়ে তার সঙ্গে দেখা করতে পারি, কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়।
যাই হোক, রশিদ যে জাহাজে কাজ করছিল তা একজন বড় ব্যবসায়ীর জাহাজ ছিল। সেই ব্যবসায়ীর আরও 6টি জাহাজ ছিল, যেগুলোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যবসা করতেন এবং প্রচুর লাভ করতেন। এবার রশিদের জাহাজ পণ্য বিক্রি করে ফিরে এলে বুড়ো ব্যবসায়ী কাপ্তানকে ডেকে বললেন, আমার বন্ধু, আমার বয়স 80 বছর, আমি জীবনে কোটি কোটি টাকা উপার্জন করেছি এবং আল্লাহর শুকরিয়া, আমার কোনো কিছুর অভাব নেই। শুধু একটি আকাঙ্ক্ষা আছে, যা আমি মরার সময় আমার হৃদয় নিয়ে যাব, আর তা হলো সন্তান। যাই হোক, আমার ভাগ্য, কারণ আমি এখন খুব বুড়ো হয়ে গেছি এবং তাই ভাবছি আমার সমস্ত সম্পদের কাউকে উত্তরাধিকারী বানিয়ে দেব। তুমি আমার অনেক সেবা করেছ এবং আমার মনে হয় তোমার বাদে আমার সম্পদের কেউ যোগ্য নেই। যদিও তুমিও খুব বুড়ো হয়ে গেছো এবং আমার মতো তোমারও কোনো সন্তান নেই। কাপ্তান তাড়াতাড়ি বললেন, হুজুর, হয়তো আপনি জানেন না যে আমার একটি 18 বছরের যুবক ছেলে আছে। আমি তাকে নাবিকের সব কৌশল শিখিয়ে একজন দক্ষ নাবিক বানিয়েছি এবং সে বড় বড় জাহাজের কাপ্তানদের সঙ্গে পাল্লা দিচ্ছে। ভালো? ব্যবসায়ী অবাক হয়ে বললেন, কিন্তু তুমি আমাকে কখনো বলনি যে তোমার কোনো সন্তান আছে। আমার মনে হয় এটা এমন কিছু ছিল না যা আমি আপনাকে বলতাম। কাপ্তান জবাব দিলেন, আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কি আগ্রহ থাকতে পারে? কেন থাকবে না? অবশ্যই থাকতে পারে। ব্যবসায়ী বললেন, তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। কাপ্তান খুশি হয়ে দৌড়ে গেলেন এবং রশিদকে নিয়ে ব্যবসায়ীর কাছে পৌঁছে গেলেন। বুড়ো ব্যবসায়ী তিনেশার দৃষ্টিতে রশিদের দিকে তাকিয়ে বললেন, দারুণ, দারুণ যুবক, তুমি কি আমার সঙ্গে থাকতে পছন্দ করবে? আমি আমার সমস্ত সম্পদ ও জায়দাদ তোমার নামে করে দেব। তুমি আমার ছেলে বলে পরিচিত হবে। রশিদ কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, হুজুর, আমি সারা জীবন সমুদ্রেই ছিলাম। সমুদ্রের ঢেউয়ের ঝাপটা খেয়েই আমি জ্ঞান ফিরেছি। সমুদ্রের ভয়ঙ্কর জলে পালিত হয়েই আমি যুবক হয়েছি। তাই আমি সমুদ্রকেই ভালোবাসি। যেহেতু আপনি এখন আমাকে আপনার সঙ্গে রাখতে চান, তাই আমার কোনো আপত্তি নেই। আমি খুশি হয়ে আপনার সেবা করব। সেই দিন থেকে রশিদ বুড়ো ব্যবসায়ীর সঙ্গে থাকতে লাগল এবং গুদামের তত্ত্বাবধায়ক নিযুক্ত হল। সে অল্প দিনেই তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে এত ভালো কাজ করল যে বিক্রি বাড়তে লাগল এবং এত ব্যবসায়ী পণ্য কিনতে আসতে লাগল যে সবার চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ল। সব গুদাম খালি পড়েছিল এবং জাহাজগুলো এখনও পণ্য নিয়ে ফেরেনি। এটা দেখে রশিদ ব্যবসায়ীকে বলল, যদি আপনি অনুমতি দেন তবে আমি নিজে জাহাজ নিয়ে যাই এবং যত তাড়াতাড়ি সম্ভব পণ্য নিয়ে ফিরে আসি। যদি আর কয়েকদিন পণ্য না আসে তবে ব্যবসায়ের প্রচুর ক্ষতি হবে। বুড়ো ব্যবসায়ী মনে মনে চাননি যে রশিদ তাকে ছেড়ে যাক, কিন্তু তার জেদ দেখে তিনি তাকে যাওয়ার অনুমতি দিলেন। তারপর রশিদ তার জাহাজগুলো নিয়ে সমুদ্রের ঢেউ চিরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ঝড় উঠল। ঝড় এত ভয়ঙ্কর ও তীব্র ছিল যে সমুদ্রের ঢেউ 30-40 ফুট উঁচু হতে লাগল এবং জাহাজ কাগজের নৌকোর মতো দুলতে লাগল। সাহসী রশিদ তার সংযম বজায় রাখল। সে এর আগে শত শত ঝড় দেখেছে, কিন্তু তখন সে শুধু একটি জাহাজের তত্ত্বাবধান করত এবং এখন তার তত্ত্বাবধানে ও নেতৃত্বে অনেকগুলো জাহাজ ছিল। কখনো সে একটি জাহাজকে ইশারায় নির্দেশ দিত, কখনো আরেকটিকে। ঝড় মুহূর্তে মুহূর্তে বাড়ছিল এবং জলের ধাক্কা চারদিকে ছড়িয়ে পড়ছিল। এই বিশৃঙ্খলায় সব জাহাজ একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং ঢেউ যেদিকে নিয়ে গেল সেদিকে ভেসে চলল। রশিদের জাহাজ পূর্ব দিকে ভেসে যাচ্ছিল। সে তার জাহাজগুলোকে শেষবারের মতো দূরবীন দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু সমুদ্রের ঢেউ ছাড়া তার কিছুই চোখে পড়ল না। সারা রাত তার জাহাজ ঢেউয়ের মর্জির ওপর চলতে লাগল। সকালে যখন ঝড় থামল তখন একটি দ্বীপ চোখে পড়ল। তিনি নাবিকদের সেখানে নোঙর ফেলার নির্দেশ দিলেন, যাতে জানা যায় তিনি কোথায় আছেন এবং তাদের গন্তব্য তাদের থেকে কত দূরে। জাহাজটি তীর থেকে কিছুটা দূরে দাঁড় করানো হলো এবং রশিদ 2-4 জন অভিজ্ঞ নাবিক নিয়ে তীরে নামল। সে দেখল 2-4 জন লোক একজন বুড়ো লোকের মৃতদেহের ওপর আঘাত করছে। একজন তার মাথায় জুতো মারছিল এবং আরেকজন তার দাড়ি ও চুল ছিঁড়ছিল। এটা দেখে রশিদের খুব কষ্ট হলো। সে দ্রুত দৌড়ে তাদের কাছে গিয়ে ধমক দিয়ে বলল, এই মৃতদেহের কেন অপমান করছো? তোমাদের ঈশ্বরের ভয় নেই? একজন লোক তাকে বলল,
তুমি কে হও আমাদের কাজে হস্তক্ষেপ করার? এ আমাদের ঋণী। কয়েক বছর আগে এ আমাদের কাছ থেকে 50 টাকা ঋণ নিয়েছিল, আর এখন ঋণ পরিশোধ না করেই এ পৃথিবী থেকে চলে গেছে। তাই আমরা এটিকে মারছি আমাদের রাগ শান্ত করতে। এই বলে তারা আবার তাকে মারতে শুরু করলো। থামো থামো, রশিদ বলল। এই নাও তোমাদের 50 টাকা এবং এটিকে ছেড়ে দাও। রশিদ তার পকেট থেকে 50 টাকা বের করে তাদের সামনে ছুঁড়ে দিল এবং তার সঙ্গীদের সাহায্যে সেই বুড়ো লোকের মৃতদেহের জন্য একটি কবর খুঁড়ে তাতে দাফন করল। এটা একটা অদ্ভুত দেশ। রশিদ তার সঙ্গীদের বলল, তোমরা কি এর আগে কখনো এখানে এসেছো? আমি তো কখনো আসিনি। একজন নাবিক বলল, শুনেছি পূর্ব দিকে একটি দ্বীপ আছে যার নাম জঙ্গার। এটা কি সেটাই নয়? হতে পারে, রশিদ উদাসীনভাবে বলল এবং তারপর সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বসতিতে পৌঁছালো, যেখানে একটি মাঠে অনেক লোক জড়ো হয়েছিল এবং তাদের মাঝে একটি বড় আগুনের শিখা জ্বলছিল। আগুনের কাছে একটি খুব সুন্দরী মেয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়েছিল। মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে পোড়ানোর প্রস্তুতি করছে। রশিদ ভিড় চিড়ে সামনের দিকে এগিয়ে গেল এবং বলল, এটা কি ব্যাপার? তোমরা এই মেয়েটিকে কেন আগুনে ফেলছো? একজন বুড়ো লোক এগিয়ে এসে গর্জন করে বলল, তুমি কে এটা জিজ্ঞাসা করার? আমাদের বাদশার হুকুম যে এই মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে ফেলা হবে। তারপর আরেকজন লোক, যাকে মুখচ্ছবি দেখে ভালো মানুষ বলে মনে হচ্ছিল, এগিয়ে এসে বলতে লাগলো, এই মেয়েটি আমাদের বাদশার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল যে 1 মাস পর সে বাদশার সঙ্গে বিয়ে করবে, কিন্তু সে তার প্রতিশ্রুতি থেকে সরে গেছে। তাই বাদশা রেগে গিয়ে হুকুম দিয়েছেন যে এটিকে এবং এর পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। এর বাকি পরিবারকে গতকালই পুড়িয়ে ফেলা হয়েছে এবং আজ এর পালা। কিন্তু তোমার কি? তুমি তোমার পথে চলে যাও। থামো। রশিদ স্বর্ণমুদ্রায় ভরা একটি থলি বের করে সেই লোকের হাতে রাখল। এতে এত স্বর্ণমুদ্রা আছে যে তুমি সারা জীবন বসে খেতে পারবে। এই স্বর্ণমুদ্রাগুলো রাখো এবং এই নির্যাতিত মেয়েটিকে ছেড়ে দাও এবং বাদশাকে বলো যে আমরা তাকে পুড়িয়ে ফেলেছি। প্রথমে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং তারপর স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে রশিদের দিকে তাকিয়ে বলল, যুবক, যদি তুমি আমার প্রাণ না বাঁচাতে তবে আমারও সেই পরিণতি হতো যা আমার পরিবারের হয়েছে। তুমি এখানে অপরিচিত মনে হচ্ছ। তুমি কে? রশিদ তাকে বলল যে সে একটি জাহাজের কাপ্তান এবং মিশরে কয়লা নিয়ে যাচ্ছে, যাতে সেখান থেকে ব্যবসায়ের পণ্য কিনে আনে। কয়লা? মেয়েটি বিস্ময়ে বলল, এই দেশের লোকেরা কয়লার জন্য তাদের জান দেয় এবং এটি বড় আগ্রহে খায়। তুমি তাদের যত কয়লা দেবে তারা তোমাকে ততটাই সোনা দেবে। ভালো? রশিদ হতভম্ব হয়ে বলল, হ্যাঁ। মেয়েটি বলল, তুমি এটা করো যে তুমি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যাও এবং তাকে বলো যে আমার কাছে কয়লায় ভরা একটি জাহাজ আছে এবং আমি তা বিক্রি করতে চাই। সে খুশি হয়ে রাজি হয়ে যাবে এবং এর বিনিময়ে তোমাকে সোনা দেবে। কিন্তু এটা বুদ্ধি ও বিচক্ষণতার কাজ। যত তাড়াতাড়ি সম্ভব সোনা তোমার জাহাজে পৌঁছে গেলে তুমি জাহাজের নোঙর তুলে ফেলো এবং যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। যদি একটু দেরি হয় তবে এই বর্বর লোকেরা তোমাকে ছাড়বে না। তারা তোমার ওপর হামলা করে তোমার জাহাজ এবং তোমার সমস্ত পণ্য দখল করে নেবে। রশিদ মেয়েটির নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নিল এবং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে পৌঁছে গেল। সে তার সঙ্গে খুব সম্মানের সঙ্গে ব্যবহার করল এবং যখন রশিদ তাকে বলল যে সে জাহাজ ভরে কয়লা এনেছে, তখন সে খুশিতে লাফিয়ে উঠল এবং বলল, তুমি কি তা আমাকে বিক্রি করতে চাও? মুখ মাকা দাম দেব। যদি আজই কেনাবেচা ঠিক হয়ে যায় তবে ভালো। রশিদ তার কাছে কয়লার সমপরিমাণ সোনা চাইল। ব্যবসায়ী প্রথমে ইতস্তত করল, কিন্তু পরে রাজি হয়ে গেল। সকাল 6টায় সোনা আমার জাহাজে পৌঁছে যাবে। রশিদ ব্যবসায়ীকে বলল, আমি কয়লা তীরে নামিয়ে চলে যাব। এই বলে সে ফিরে এলো এবং মেয়েটি বসে তার পথ চেয়েছিল। সব কথা শুনে সে বলল, তুমি তোমার লোকদের এখন থেকেই প্রস্তুত থাকতে বলো যে সোনা জাহাজে আসার সঙ্গে সঙ্গে তারা জাহাজের নোঙর তুলে ফেলবে। যদি একটুও দেরি হয় তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। রশিদ তার সব নাবিকদের নির্দেশ দিল যে তারা প্রস্তুত থাকবে, যেন ইশারা পাবার সঙ্গে সঙ্গে জাহাজের নোঙর তুলে ফেলে। সেই রাত চোখের পলকে কেটে গেল। সকাল হতেই সেই ব্যবসায়ী সোনা গাড়িতে ভরে সেখানে উপস্থিত হলো। রশিদ আগেই সব কয়লা তীরে নামিয়ে রেখেছিল। যখন সব সোনা তার জাহাজে এলো, তখন একটা হাঁক দিতেই জাহাজ চলতে শুরু করলো। কিছুটা দূরে পৌঁছে রশিদ দূরবীন দিয়ে দেখল যে কয়েকজন লোক হাতে লাঠি নিয়ে তীরে এদিক ওদিক দৌড়াচ্ছে।
বুড়ো কাপ্তান এবং ব্যবসায়ী রশিদের নিখোঁজ হওয়ায় খুব বিচলিত ছিলেন এবং তাদের উভয়ের জাহাজ ধাক্কা খেয়ে ফিরে এসেছিল। কিন্তু রশিদের জাহাজের কোনো খোঁজ ছিল না। যখন রশিদ তার জাহাজ নিয়ে সেখানে পৌঁছালো, তখন বুড়ো ব্যবসায়ী এবং কাপ্তান খুশিতে ঠিক থাকতে পারলেন না, এবং যখন তারা জানলেন যে সে সঙ্গে অগণিত সোনা এনেছে, তখন তাদের খুশির আর সীমা ছিল না। বুড়ো ব্যবসায়ী মেয়েটির সঙ্গে অত্যন্ত ভালোবাসা ও নরম ব্যবহার করলেন এবং তার খুব যত্ন নিলেন। কিন্তু রশিদ দেখল যে সে চুপচাপ ও নীরব থাকে। অবশেষে রশিদ একদিন তাকে জিজ্ঞাসা করল। সে তার জবাব না দিয়ে বলল, তুমি কি এখন আর কোথাও যাবে না? না। রশিদ বিস্ময়ে বলল, কেন? আমি এতদিন পর ফিরেছি, এখন বিশ্রাম করতে চাই। কিন্তু কেন? তোমার কোনো কাজ আছে? হ্যাঁ। মেয়েটি মাথা নিচু করে বলল, আগে তুমি তোমার কাজের জন্য সফর করেছিলে, কিন্তু এখন আমার কাজের জন্য সফর করবে। বলো, তুমি কি হসপানিয়ায় যাবে? রশিদ হেসে বলল, যদি তোমার কোনো কাজ থাকে তবে আমি অবশ্যই যাব। তুমি আমার উপর এমন উপকার করেছ যা আমি সারা জীবন ভুলতে পারবো না। প্রথমে তুমি তোমার জাহাজে কিছু পণ্য ভরে নাও এবং তারপর তোমার মালিককে বলো যে আমি ব্যবসার জন্য হসপানিয়ায় যেতে চাই। যখন তিনি অনুমতি দেবেন তখন আমার কাছে এসো, আমি তোমাকে কিছু কথা বলবো। রশিদ একটি জাহাজে কিছু কয়লা ভরল এবং তারপর তার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল, এখন বলো, তুমি কি বলতে চাও? মেয়েটি আলমারি থেকে একটি চমৎকার কোট বের করে তাকে দিয়ে বলল, যখন তুমি হসপানিয়ায় পৌঁছাবে তখন রবিবারের দিন এই কোট পরে রাজকীয় গির্জায় যাবে। সেখানে পাদ্রীর আয়নার কাছে 3টি চেয়ার থাকবে, 2টি সোনার এবং 1টি রূপোর। তুমি সেই রূপোর চেয়ারে বসে যাবে। এই একটি আংটি এবং 2টি বই নাও। আংটিটি ডান হাতের আঙ্গুলে পরে নাও এবং চেয়ারে বসে এই বই পড়া শুরু করো। যদি বাদশা বা রানী তোমাকে কিছু জিজ্ঞাসা করেন তবে চুপচাপ উঠে বাইরে চলে যাও এবং তারপর অপেক্ষা করো কি হয়। রশিদ মেয়েটির কথাগুলো ভালো করে মনে মনে গেঁথে নিল এবং তারপর জাহাজে চড়ে হসপানিয়ার দিকে রওনা হলো। 3 সপ্তাহ পর সে হসপানিয়ায় পৌঁছালো এবং সেখান থেকে বন্দরের দিকে রওনা হলো এবং একটি সরাইখানায় উঠল। রবিবার এলো, তখন সে মেয়েটির দেওয়া কোট পরে গির্জায় পৌঁছাল। নামাজের সময় হয়ে গিয়েছিল এবং পুরো গির্জা নামাজিদের ও লোকজনের ভিড়ে ভরা ছিল। রশিদ খুব খুশি হয়ে হেঁটে সেই চেয়ারে গিয়ে বসল। কিছুক্ষণ পর বাদশাহ এবং রানীও এলেন এবং রশিদের পাশের চেয়ারে বসলেন এবং তারপর দোয়া শুরু হলো। রশিদ তাড়াতাড়ি মেয়েটির দেওয়া বই বের করে পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে বইয়ের ওপর আঙুল বোলাতে লাগলো যেখানে মেয়েটির দেওয়া আংটি পড়া ছিল। সবাই দোয়ায় মগ্ন ছিল, কিন্তু বাদশাহ এবং রানী রশিদের দিকে তাকিয়েছিলেন। দেখতে দেখতে রানীর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো এবং তিনি হেঁচকি তুলে কাঁদতে লাগলেন। রশিদ তাকে কাঁদতে দেখে হঠাৎ বাইরে বেরিয়ে এলো এবং সরাইখানায় চলে গেল। কিছুক্ষণ পর 3 জন সৈন্য এসে বলল, তোমাকে বাদশা ডাকছেন। রশিদ বলল, আমি সন্ধ্যায় হাজির হব। যখন সে সন্ধ্যায় প্রাসাদে পৌঁছালো তখন বাদশাহ এবং রানী অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিলেন। তাকে দেখেই বাদশাহ এবং রানী উঠে দাঁড়ালেন। রশিদ বলল, হুজুর, আপনারা আমাকে অকারণে লজ্জা দিচ্ছেন। আমার কর্তব্য যে আমি আপনাদের সেবা করি। না, কোনো ব্যাপার নয়, তুমি আমাদের অতিথি। বাদশাহ বললেন, তুমি কি আজকের সন্ধ্যার খাবার আমাদের সঙ্গে খাবে? আমার সাহস নেই যে আমি অস্বীকার করি। রশিদ জবাব দিল। তারপর বাদশাহ রশিদের হাত ধরে খাবার ঘরের দিকে নিয়ে গেলেন। তারপর 3 জনই খেতে লাগলেন। খাবার সময় রানী বললেন, যুবক, আমি তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। তুমি কি সত্যি সত্যি জবাব দেবে? অবশ্যই মহারানী। সেই কোট, আংটি এবং বই কি তোমাকে কোনো মেয়ে দিয়েছিল? জি, আপনার কথা ঠিক। রানী আবার হেঁচকি তুলে কাঁদতে লাগলেন এবং বললেন, তাহলে সে কোথায়? তাড়াতাড়ি আমাকে তার ঠিকানা বলো। আমার মন বলছে সে আমার মেয়ে। রশিদ বলল, আমি তাকে একটি বর্বর দ্বীপ থেকে বাঁচিয়েছিলাম। এখন সে আমার দেশে আছে এবং আমার বাবার কাছে নিরাপদে আছে। তার সঙ্গে আরও কিছু লোক ছিল। রানী জবাব দিলেন, না, সে বলছিল যে এই লোকেরা আমার মা বাবাকে পুড়িয়ে দিয়েছে। হায়, আমি একদিন পরে সেখানে পৌঁছেছিলাম। রানী ভাঙা গলায় বললেন, সে আমার মেয়ে, আমার মেয়ে। এবং রানী ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। রশিদ খাওয়া থামিয়ে রানীকে সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু সে তোমার থেকে কিভাবে বিচ্ছিন্ন হলো? 5 বছর হলো আমরা তুরস্কে যাচ্ছিলাম। পথে কোনো অজানা জায়গায় ডাকাতরা আমাদের জাহাজ লুট করল। আমাদের পণ্যের সঙ্গে
আমাদের মেয়ে এবং কিছু নৌকরকেও নিয়ে গেল। আমি এবং বাদশাহ বড় মুশকিলে আমাদের প্রাণ বাঁচিয়েছিলাম। সেই দিন থেকে তার কোনো খোঁজ পাইনি। তোমার কাছে যে জিনিসগুলো আছে তা তারই। এতেই বোঝা যায় যে সে আমাদের মেয়ে। রানী শ্বাস নিতে থামলেন এবং তারপর বললেন, যুবক, তুমি তাড়াতাড়ি ফিরে যাও এবং সেই মেয়েটিকে আমাদের কাছে নিয়ে এসো। আমি বাদশার সামনে তোমার সঙ্গে এই প্রতিশ্রুতি করছি যে সেই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। ধন্যবাদ মহারানী। রশিদ মাথা নিচু করে বলল, আমি যে কাজ করেছি তাতে আমার কোনো লোভ ছিল না, এটা আমার কর্তব্য ছিল। আপনি আমার সঙ্গে একটি জাহাজ পাঠিয়ে দিন, আমি রাজকন্যাকে আপনার কাছে পৌঁছে দেব। বাদশার উপদেষ্টা ও মন্ত্রীরা যখন এটা জানলেন তখন তারা খুব রেগে গেলেন যে একজন বিদেশি তাদের বাদশার মেয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং যে কাপ্তান এই জাহাজের সঙ্গে যাচ্ছিল তাকে অনেক ঘুষ দিয়ে বলল যে যখন তার সুযোগ হবে সে রশিদের কাজ শেষ করে দেবে। যাওয়ার পথে কাপ্তান রশিদকে কিছু বলল না, কিন্তু যখন জাহাজ হাসপানিয়ায় ফিরছিল তখন কাপ্তান রশিদকে শেষ করার সুযোগ খুঁজতে লাগল। একদিন রশিদ জাহাজে দূরবীন নিয়ে টহল দিচ্ছিল, তখন তাকে কিছুটা দূরে একটি অত্যন্ত সুন্দর দ্বীপ দেখা গেল। সমুদ্র শান্ত ছিল। সে কাপ্তানকে নির্দেশ দিল জাহাজ থামাতে। আমি দ্বীপটি দেখতে চাই। কাপ্তানের চোখ খুশিতে চকচক করে উঠল। সে তো এমনই সুযোগের অপেক্ষায় ছিল। দ্বীপ থেকে কিছুটা দূরে জাহাজ থামানো হলো এবং রশিদ একটি নৌকায় চড়ে একা দ্বীপে গিয়ে নামল। তার নামার সঙ্গে সঙ্গে কাপ্তান জাহাজের নৌ তুলে ফেলল এবং জাহাজ হসপানিয়ার দিকে চলতে লাগল। রাজকন্যা এসব কথা থেকে অজ্ঞাত ছিল। সে রাত গভীর পর্যন্ত রশিদের অপেক্ষায় ছিল। কাপ্তান তাকে এই বলে সান্ত্বনা দিল যে সে অন্য জাহাজে আসছে। যখন জাহাজ হসপানিয়ার বন্দরে পৌঁছালো তখন বাদশাহ এবং রানী ইতিমধ্যেই তাদের অপেক্ষায় ছিলেন। রাজকন্যা রশিদের বিচ্ছেদে খুব খারাপ অবস্থা হয়েছিল। সে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছিল। বাদশাহ তার উপকারী নিখোঁজ হওয়ায় বিচলিত ছিলেন। কাপ্তান তাকে এমন একটি গল্প শোনালো যে সে তাতে বিশ্বাস করতে পারল না। ইতিমধ্যে রশিদও দ্বীপে ঠোকর খেয়ে এদিক ওদিক ঘুরছিল। কিছুক্ষণ পর যখন সে তীরে ফিরে এলো তখন জাহাজের কোনো চিহ্ন ছিল না। এভাবেই সময় কেটে গেল এবং 1 মাস পার হয়ে গেল। রশিদ প্রতিদিন তীরে বসে থাকত, যদি কোনো জাহাজ এখান দিয়ে যায় এবং সে তাকে সাহায্যের জন্য ডাকতে পারে। তার কাপড় ছিঁড়ে সমান হয়ে গিয়েছিল। তার মাথার চুল এবং নখ এত বেড়ে গিয়েছিল যে তাকে দেখলে ভয় লাগত। একদিন সে তীরে বসে তার ভাগ্যকে ধিক্কার দিচ্ছিল। এমন সময় হঠাৎ একটি ছোট নৌকা তীরে এসে থামল এবং চাঁদের আলোয় তাকে একজন লোকের মুখ দেখা গেল যে চোখ বড় বড় করে তাকে দেখছিল। তুমি কি রশিদ? সেই লোকটি জিজ্ঞাসা করল। কিন্তু রশিদ তার চিন্তায় এত মগ্ন ছিল যে সে কোনো জবাব দিল না। তখন লোকটি আরো জোরে চিৎকার করে বলল, তুমি কি বধির হয়ে গেছো? কেন শুনছ না? তখন রশিদ লাফিয়ে উঠে চমকে গেল এবং নৌকার দিকে দৌড়ে গেল। তুমি কি সত্যি রশিদ? হ্যাঁ, আমি রশিদ, সে তাড়াতাড়ি জবাব দিল। তুমি কি এখান থেকে যেতে চাও? যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তবে আমি তোমার খুব কৃতজ্ঞ থাকব। রশিদ খুশি হয়ে বলল। কিন্তু এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? লোকটি বলল। রশিদের মুখ মলিন হয়ে গেল। আমার কাছে তো একটা ফুটো কড়িও নেই। আমি এখন তোমার কাছে কিছু চাই না, লোকটি বলল। যখন তুমি নিরাপদে তোমার দেশে পৌঁছে যাবে তখন। রশিদ বলল, যদি আমি আমার দেশে পৌঁছে যাই তুমি যা চাইবে আমি তাই দেব। ঠিক আছে, তাহলে এসো, নৌকায় উঠে পড়ো। লোকটি তাকে সাহায্য করে নৌকায় তুলে নিল। তুমি কি তোমার দেশে ফিরতে চাও না হসপানিয়ায়? হসপানিয়া? রশিদ অবাক হয়ে বলল। সারা রাত নৌকা চলল। সকাল 10টার দিকে তারা হসপানিয়ার বন্দরে পৌঁছে থামল। বন্দরে নামার পর নাবিক বলল, আমার কাজ শেষ, এই নাও কিছু টাকা। এটা দিয়ে তুমি তোমার অবস্থা সংশোধন করো, আর যখন তুমি তোমার অবস্থা ঠিক করবে তখন আমি তোমার কাছে আসব। রশিদ সেই টাকা নিল এবং প্রথমে নাপিতের দোকানে গেল। সে তার চেহারা ঠিক করল, নতুন কাপড় কিনল এবং সেই সরাইখানায় গেল যেখানে সে আগে ছিল। রাজকন্যা তার নাম শুনেই লাফিয়ে উঠল। বাদশাহ এবং রানী যখন এই খবর পেলেন তখন তারাও তার নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কিছুদিন পর রশিদের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। বিয়েতে রশিদের মুখে বলা বাবা, সেই কাপ্তান এবং সেই ব্যবসায়ীও উপস্থিত ছিলেন। কাপ্তান তার সঙ্গে একজন বুড়ি মহিলাকেও এনেছিলেন এবং যখন তিনি রশিদকে বললেন যে এই বুড়ি মহিলা তোমার মা, তখন রশিদ কিছুদিন হসপানিয়ায় থাকল এবং তারপর তার নববধূকে নিয়ে তার দেশে ফিরে এলো। এখন ব্যবসায়ীও খুব বুড়ো হয়ে গিয়েছিলেন।
তিনি তার সমস্ত ব্যবসা রশিদের হাতে তুলে দিলেন এবং নিজে ঈশ্বরের স্মরণে মগ্ন হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? মন্তব্যে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।